এবার 6-7 মাস পর থেকে যেটা হলো, ও দেখতাম যে আমাকে খুব ঝাড়ি মারছে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে ও একদিন আমাকে বলছে যে চল বিয়ে করি। মা চলে যাওয়ার পর থেকে আমি মানে হোস্টেলে থাকতাম, তারপর টালিগঞ্জে এখানে থাকতাম। ওই জন্য বাবাকে মানে যতটা জানানোর বা ইনভলভ করার ততটুকু করেছিলাম, কিন্তু বাবা আমার বিয়েতে আসেননি। মানে ওদের বাড়ির লোকজন আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছিল, বা আমাকে, আমি বিয়ের আগের দিন থেকেই আমি ওদের বাড়িতে থাকছি, তো আমি এতটাই অ্যাটাচড বা এতটাই ফ্যামিলি পেয়ে গেছিলাম না, যে আমার ওই আফসোস বা অভিযোগটা কোনোদিনই নেই। ধরো ওর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ওর কোনো শো অফ নেই, সেটা আমারও নেই। আমাদের সেই শো অফের কোনো খরচা নেই। 1000 টাকা থাকলেও আমরা মন্দারমণি, দীঘা, দার্জিলিং চলে যাব। আমাদের কাছে 1 লাখ টাকা থাকলেও আমরা ঘুরতে চলে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে দুজন মানুষ রয়েছেন তাদেরকে আমার মনে হয় না খুব বেশি পরিচয় দিতে হবে। টেলিভিশন জগৎ বা সিনেমা ভীষণ পরিচিত তারা। তবে একটাই কথা বলার, আজকে আমি শুরুতেই যেটা বলছিলাম যে অনেকটা দাম্পত্য নিয়ে আড্ডা হবে, কারণ আমি শুনলাম যে 15টা বছর কাটিয়ে ফেলেছো দুজনে একসঙ্গে। কিরকম কাটছে বলো প্রেম, বিয়ে, সংসারের এই জার্নিটা? বিয়েটা তো হয়ে গেছে 15 বছর আগে। ওর আর বিয়ে করার ওর কোনো অপশন নেই জীবনে, ওইটারও হয়ে গেছে। এইবারে দেখো, প্রেম ও ও ও মানে আগে ওরটা বলিনি, কারণ ও যা যা বলবে তার আগে তো আমাকে বলে ফেলতে হবে। আর প্রেম ওর জীবনে আমি ছাড়া কেউ নেই, কারণ ওর সেই সাহস বা ওর সেই অধিকারও নেই, ঠিক আছে। দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে দাম্পত্য জীবনে আমি যা বলবো তাই, আই এম দ্য বস। আর কিছু বলবে না? থাক, মানে কিছু বলতে চাও? না মানে ভারত 1947 স্বাধীন হয়েছে, এটা 2026। আমি ব্রিটিশদের শাসনে নেই, কিন্তু শাসনে আছি। ওর কোনো স্বাধীনতা নেই জীবনে, মানে অ্যাটলিস্ট আমার বাড়িতে, আমার ঘরে ওর কোনো স্বাধীনতা নেই, ওর কোনো সে নেই। এটা আমি বলে দিচ্ছি, মানে লোকে আমাকে বলে যে তুই কেন জ্যাককে এরকম করিস। হ্যাঁ, আগে হলে হয়তো আমি স্বাধীনতা সংগ্রামের চেষ্টা করতাম, খুবই লড়াই করার চেষ্টা করতে। আর 15 বছর পরে রিস্কই নিচ্ছ না, তাই তো? না না, এটা আমি প্রথম দিন থেকে, এখন তো হ্যাবিট হয়ে গেছে। মানে তো একটু বলো যে প্রেমটা কিভাবে হলো? না সিরিয়াসলি আমাদের প্রেম কিভাবে হয়েছিল আমরা সত্যি জানি না। আমরা একসাথে ওর প্রথম সিরিয়াল আর কি, মানে আমার সাথে প্রথম সিরিয়ালের প্রথম বর, অন স্ক্রিন বর। এবং আরেকটাও জিনিস যেটা সেটা হচ্ছে মানে ও কিন্তু তার আগে মডেলিং করেছে অনেক দিন। তারপরে ওই 19-20 গ্ল্যাম হান্টেরও উইনার ছিল। তো অদ্ভুতভাবে আমি যেহেতু খুব একটা মডেলিংয়ে ইন্টারেস্টেড ছিলাম না, যার ফলে মডেল বা মডেলিং সম্বন্ধে আমার কোনো আইডিয়াও ছিল না, আমি জানতামও না। একজন দুজনকে হয়তো চিনতাম টুকটাক, কিন্তু তার বাইরে কিছু না। যার ফলে ওকে আমি কখনো দেখিও নি আগে। ভীষণ মিথ্যে কথা এটা। আমার রেগুলার আনন্দবাজারে, তারপরে ধরো অন্যান্য নিউজ পেপারে ছবি বেরোতো, ম্যাগাজিন বেরোতো, পুরো এই ঢপটা লাস্ট 15 বছর ধরে দেখাচ্ছে। আমি তো তোমাকে আগে কোনোদিন দেখিনি। সিরিয়াসলি এটা আমরা পুরো ঢপ, বাজে কথা বলি কেন? আর আমার তারপরে আমি তখন সারা কলকাতায় হোর্ডিং বেরোতো। এখন যেমন ওই হোর্ডিংটা বন্ধ হয়ে গেছে ম্যাগাজিনের আর নিউজ করি, যেমন টালিগঞ্জে পাড়ায় পাড়ায় আমি ঝুলতাম, মানে এত বড় বড় হোর্ডিং বেরোতো। আর এই বলে আমি তো তোমাকে দেখিনি, এটা 15 বছর ধরে ঢপ দিয়ে আসছে। আমি সিরিয়াসলি চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে জানি না কি হতো। চিনতেই পারোনি? এই চিনতে পারিনি। যাই হোক, তো সেইভাবেই এবার সেই কাজ করতে করতে একসাথে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তারপরে কি গুছিয়ে ঢপ দিচ্ছে। আমি বলছি শোনো, শুটিং, তাহলে আমি আর কিছু বলবো না, আমি কি চলে যাবো? না না, বানি বানি বলছি। শোনো আমি বলছি, 2010-এ সিরিয়ালটা শুটিং শুরু হয়, ওর সঙ্গে আমার আলাপ, মানে লুক সেটে আলাপ, ঠিক আছে। আমি যেহেতু ছোটবেলা থেকে ওদের টিভিতে দেখেছি, মানে মোটামুটিতে এরা যুগ যুগ ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছে। হ্যাঁ, তো আমি মোটামুটি আমাদের বাড়িতে মেগা সিরিয়াল দেখার ডাইনোসরের সাথে প্রাচীন যুগে পাঠিয়ে দিয়েছিল, মানে মোটামুটি ডাইনোসর ছিল ওই জুরাসিক পার্ক। 2002-3 থেকে মোটামুটি টেলিভিশনে কাজ করছে। তার আগে তো থিয়েটার করেছে, ছেড়ে দাও। এবার
আমরা তখন অনেক ছোট, আমরা স্কুলে পড়ি, কিন্তু বাড়ির লোকজন তো টিভি দেখতো, মেগা সিরিয়াল দেখতো, তো সেই টাইমে আমরা দেখতাম। তো ওকে আমি চিনি, আমি এটা কখনই বলবো যে তোমাকে তো আমি দেখিনি, আমি কিন্তু বাবা ওকে দেখেছিলাম, ঠিক আছে। তো বিখ্যাত এইবারে তো যেদিনকে লুকস আমার অডিশন হয়ে সিলেকশন হয়েছিল, এবার যেদিনকে আমাদের আমরা প্রোমো না ফটোশুট ছিল, ওই হোর্ডিং এর ফটোশুট ছিল না না, সেদিনকে। আমাদের প্রোমো পরে শুরু হয়েছিল, আমাদের সিরিয়ালে শুটিং বিয়ে থেকেই, মানে প্রথম শুটিং হচ্ছে আমার বিয়ে হচ্ছে, মানে যেহেতু ওই দুজন প্রেমিক একজন প্রেমিকা এরকম একটা গল্প ছিল, তো প্রথমেই একদম বিয়ের সাজে, ও বিয়ের সাজে আমি বিয়ের সাজে, ঠিক আছে। এইভাবে শুটিংটা হলো 2010-এর কথা বলছি, শুটিংটা শুরু হলো। হ্যাঁ, শুটিংটা শুরু হতে হতে তারপরে টেলিকাস্ট শুরু হয়ে গেল, মোটামুটি 6-7 মাস এরকম হচ্ছে। এবার 6-7 মাস পর থেকে যেটা হলো, ও দেখতাম যে আমাকে খুব ঝাড়ি মারছে, ঠিক আছে। মানে আমিও এবার তাকাতাম, ঠিক আছে। এবার খুব একটা বেশি আমি তাকাতাম না, কারণ যেহেতু এত সিনিয়র বা আমার প্রথম কাজ, আমি একটুখানি খুবই রিজার্ভ থাকতাম। আমি অতটা রিজার্ভ নই পার্সোনালি, কিন্তু আমি একটু প্রথম কাজ, আর ওখানে মানে সব বড় বড় অভিনেত্রীরা আমাদের সাথে কাজ করতেন আর কি, মানে আমি তাদের সাথে কাজ করতাম, শুরু করেছিলাম। তারপরে হঠাৎ করে ও একদিন আমাকে বলছে যে চল বিয়ে করি, বিয়ে করবি? হ্যাঁ, হঠাৎ করেই, মানে এমনি গল্প করতে করতে বিয়ে করবি। দেখো আমার কিন্তু ওই ভিক্টোরিয়ায় ঘোড়া ফুল দিয়ে প্রপোজ করার সময়ও নেই, বয়সও নেই, কারণ ওই একটু বড় আমার থেকে। সেটা সেই তর্কের যুক্তি তর্কে গেলাম না, ঠিক আছে, সেটা আমি ছেড়ে দিলাম। দেখে বলেনি কিন্তু খুব একটা আমার এই ঠিক করো। এইবারে তারপরে তো আমি না মানে ইনস্ট্যান্টলি মানে ওরকম কিছু ভাবিনি, হয়েছিলাম যে হ্যাঁ বিয়ে করবো। তারপর 2011-তে আমাদের সত্যি বিয়ে হয়ে গেল। মানে তোমাদের দুজনের একটা ছিল হয়তো, তোমারও তরফ থেকে একটা ওই যতটুকু প্রেম আমাদের স্টুডিওতে, তারপরে আমি এখানে হ্যাঁ, মানে থাকতাম, আমরা আমার যে- এখানে মানে আড্ডা আমরা মারা, যে তারপরে ওইরকম স্টুডিওর পর মানে, ওইরকম যে প্রেম প্রেম করবো বলে করেছি এখানে বা যাচ্ছি, ওখানে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কোথাও আমাদের না, খুব একটা মানে কিছু আমাদের হয়নি। স্ট্রং প্রেম বা ধরো ক্লোজনেস বা সবকিছু আমাদের ওই ছাদনাতলার পর থেকে, বিয়ের পর কারণ আমরা খুব জোর হলে হার্ডলি 6 থেকে 7 মাস প্রেম করেছি, তাও স্টুডিওতেই। আমার স্টুডিওতেই তখন তো ওরকম ডে নাইট শুটিং হতো। এবার ওরা, আমি যেহেতু হিরোইন, আমাদের প্রচুর সিন থাকতো রেগুলারই, আমার তো রোজই থাকতো, ওরও মোটামুটি 15-20 দিন ডেট থাকতো। তো না তখন আমার জিনিস যেটা ছিল সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ও ওই সিরিয়ালটার মানে হিরোইন হিসেবে ও এক্সক্লুসিভ কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট কিন্তু ছিল আমি তখন একটা সুবিধা ছিল, তখন না এত কন্ট্রাক্টের বিষয় ছিল না, যার ফলে আমি ওই সিরিয়ালটা করতে করতে আমি আরো আরো কাজ একটা দুটো করেছি, কাজ যার করতে। ফলে আমি মানে আমাদের ওই আমাদের যেহেতু দাসানি 1-এর শুটিংটা, মানে দাসানি 1-এর ওই গাছের তলায় বসে আমরা খেতাম টেবিল পেতে, ওইখানেই আমার প্রেমটা শুরু। তারপরে 6 মাস ওখানেই একসাথে, তারপর টুকটাক বাইরে হয়তো আফটার প্যাকআপ আমরা এর বাড়ি ওর বাড়ি আড্ডা মারতে যেতাম, হ্যাঁ। ওর সাথে আমি যেতাম, ও আমাকে নিয়ে যেত। তখন সবাই মানে তখনও লোকে জানে না যে আমরা বিয়ে করবো। তারপর আমরা যে ডেটটা ফিক্স করি, হঠাৎ সেই মানে নিউজে মানে বেরোয় আমরা বিয়ে আমরা করছি, খুব সম্ভবত- তখন ইন্ডাস্ট্রি সবাই জানতে পারছে যে জ্যাক এই নতুন মেয়েটাকে বিয়ে করছে, জ্যাক এই নতুন একদম বাচ্চা মেয়েটাকে বিয়ে করছে, কারণ এই মেয়েটা সবে শুট মানে কাজে ঢুকেছে, তার এখনো সেরকম ভাবে কিছুই পরিচিতি হয়নি, এ সিরিয়ালও জ্যাকের বউ, এবার সত্যি এবার জ্যাকের বউ হয়ে যাবে। মানে এটা পুরো নিউজ পেপার টাইমসে বেরিয়েছিল, ইন্টারভিউ আমাদের বিয়ের আগে, তাও সেটা মানে তখন আমার স্টুডিওতে এসে, interview বেরোতো হ্যাঁ newspaper। নিউজ পেপারে। তারপর তো আমাদের বিয়ের তখন সবাই reporter এসে আমার কাজের বা এইসবের news টিউজ বার নিউজটা করতো। তখন তো একটা ব্রেকিং নিউজ, জ্যাক বিয়ে করছে, এটা নতুন হ্যাঁ, মানে মেয়েকে, আমাদের- ব্রেকিং আমাদের, নিউজ মানে সেই স্টার্টিং ফ্রম সানন্দা থেকে শুরু সব করে জায়গায়, সব কিন্তু জায়গায়। সবাই মানে news সবাই cover করে। এসেই, মানে আমাদের যে বাড়িতেই বিয়ে হয়েছিল, ওদের বাড়িতে ভবানীপুরের বাড়িতে, তো সবাই আমাদের হ্যাঁ, সারাদিন সিরিয়ালে 4 দিন ধরে বিয়ে করেছি, আর 4 দিন ধরে দরকার নেই, আমরা এমনি ঘরোয়া ভাবে কেয়ার। হ্যাঁ, মানে ওরাও ছিল ঘরোয়াভাবে, ঘরোয়াভাবে কিছু হয়নি, ঘরোয়া সব হয়নি, নিয়ম কানুন তাও মেনেই নিয়ম বন্ধুরা কানুন, কিন্তু সেটা আমার চলে নিজের বাড়িতে। গেছিল, নিজের বাড়িতেই হয়েছিল। আর তারপর তারপরে আমাদের একটা পার্টি দেওয়া হয়েছিল ওই তাগরাজ হলে, হ্যাঁ রিসেপশন পরে রিসেপশন। আর আমাদের বিয়ে সব থেকে মানে যেটা সবার মনে আছে, আমাদের বিয়ের দিন সুনামি এসেছিল কলকাতাতে, কলকাতা না, অ্যাকচুয়ালি ছিল জাপানে, জাপানে সুনামি আর এসেছিল, এখানে বিভৎস ঝড় আর বৃষ্টি, এখানে মানে ভেসে গেছিল আমাদের বিয়েটা। বাড়ির লোকজন কি মানে সহমত হয়ে গেছিল সঙ্গে সঙ্গে, নাকি একটু হ্যাঁ, মানে আমি না, আমার মা তখন অ্যাকচুয়ালি আমার মায়ের তখন একটা কিসের ফেস চলছিল, মানে আমি ইনফ্যাক্ট সত্যি আমি বিয়ে করতে চাইনি, বা আমি বিয়ে করবো, বিয়ে দিতে হবে। হ্যাঁ মানে আমার মা তখন বিষয়টা যাকেই মনে হচ্ছে, আমার মা ছবি দেখাচ্ছে আর বলছে কালে কি, তো যার ফলে যখন এই
ছবি প্লেস হয়েছিল, মানে ছবি প্লেস না, ইনফ্যাক্ট আমার ভাইয়ের বিয়েতে হ্যাঁ, ও এসেছিল প্রথম আমাদের ভাই রিসেপশনে আমি গেছিলাম ওদের বাড়িতে, reception-এ মানে প্রথম এসেছিল। ওর বাড়ির লোকের সাথে আমার তো দেখা সেদিনকেই বউ ভাতের মোটামুটি দিন। একটা এ হয়ে হ্যাঁ, কানাঘুষো চলছে আর কি, মানে ভাইরা সবাই কানাঘুষো বলছে মাকে দিছে। আমার বাড়িতে দেখো, আমার তো মা অনেক ছোটবেলায় মারা গেছেন। এবার সেই পিরিয়ডে আমার বাবা আমার দিদির কাছে, আমার দিদি যেহেতু টোকিওতে থাকে, আমার বাবা দিদির কাছে ছিলেন। তো আর আমি যেহেতু মা চলে যাওয়ার পর থেকেই অনেকদিনই আর কি বাড়ির সাথে আমার খুবই ঝগড়াঝাটি, আমি যেন আলাদা থাকতাম বাবার সাথে করে থাকতে, কারণ বাবা পছন্দ করতো না যে অভিনয় করবে বাড়িতে। এই ঘোষ বাড়িতে কেউ কোনোদিন ক্যামেরার সামনে কাজ করেছে, তুমি অভিনয় করবে? তো সেইটা আমার একটা অন্য লড়াই বা অন্য ফাইট, ওইভাবে আমার নিজের কেরিয়ারে আসা। তো সেই জন্য আমি মা চলে যাওয়ার পর থেকে আমি মানে হোস্টেলে থাকতাম, তারপর টালিগঞ্জে এখানে থাকতাম। তো ওই জন্য বাবাকে মানে যতটা জানানোর বা ইনভলভ করার ততটুকু করেছিলাম, কিন্তু বাবা আমার বিয়েতে আসেননি। বাবা তখন যেহেতু আসতে পারেননি, ছিলেন না, আর দিদিরা তো আসতে পারেননি ওখান থেকে। তারপরে বাবা যখন দেখেছে যে না, মেয়েকে ভালোই টিভিতে দেখা যাচ্ছে বা লোকজন ফোন করে বলছে, তখন আমার মানে সিরিয়ালে পরপর আমার 2-3টে বড় বড় ছবি রিলিজ করে। তো তারপরে 2-3 বছর পর বাবি এসেছিল বাড়িতে আর কি। কিন্তু মানে ওকে নিয়ে কোনোদিন কোনো অবজেকশন, মানে ওকে খুবই, যতদিন বেঁচে ছিলেন, এখনো নেই সেই মানুষটা, তো যতদিন ছিলেন মানে ওকে খুব ভালোবাসতেন, মানে প্রথম থেকেই আর কি। ওর মানে আমার সাথে ওই ঝগড়াঝাটিটা চলতো, কিন্তু জ্যাক বলতে অজ্ঞান, মানে জ্যাক খুব পছন্দের ছেলে। নিশ্চয়ই একটা আফসোসও ছিল যে বাবা বিয়েতে এলেন না। না মানে ঠিক আফসোস, মানে আমি যেহেতু ওই যখন আমি মানে পড়াশোনা করতে করতে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, যখন আমার ওই মানে ওই আফসোসটা যখন হয়নি। এবার যেহেতু আমি নিজের পায়ে দাঁড়িয়ে বা নিজের সবকিছু থেকে নিজে বিয়েটা করেছি, প্লাস ও একমাত্র আমার গার্জেন ছিল, মানে এখনো আমার একমাত্র গার্জেন সেই জায়গা থেকে। তো ওর যে সাপোর্টটা আমি পেয়েছিলাম, আমার ওই মানে আমার ফ্যামিলি অ্যাবসেন্সটা বা ওর মা বা ওর ফ্যামিলি, ওর মানে ধরো ভাই, মানে ওদের বাড়ির লোকজন আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছিল, বা আমাকে, আমি বিয়ের আগের দিন থেকেই আমি ওদের বাড়িতে থাকছি, ঠিক আছে, মানে আমার সবই, ওর মা যেমন ওর দধি মঙ্গল করেছে, আমারও দধি মঙ্গল করেছে, আমারও ওর বন্ধুরা, ওর বোনেরা যে গায়ে হলুদ দিয়েছে, ওকে যে গায়ে হলুদ দ্বারা দিয়েছে, আমাকেও সেই গায়ে হলুদ দিয়েছে। তো আমি এতটাই অ্যাটাচড বা এতটাই ফ্যামিলি পেয়ে গেছিলাম না, যে আমার ওই আফসোস বা অভিযোগটা কোনোদিনই নেই, কোনোদিনই ছিল না যে আমার বাবা কেন এলেন না বা আমার ফ্যামিলির কেউ কেন এলো না। কেউই আসেনি। তো ও সেই জায়গাটা মানে থ্যাঙ্কস আমি ওদের কাছে বা ওর কাছে, ও এই জায়গাটা আমার মানে বিশাল বড় সাপোর্ট। ফালতু কথা বলো না, ওর 14 গোষ্ঠীকে যে আমি সব দিয়েছিলাম, একদম বাজে কথা বলবি না, তত্ত্ব থেকে শুরু করে সবই আমি মানে দুজন মিলেই কেনাকাটি করে, মানে যা যতটা মানে আমার তরফ থেকে করার কথা আমি সবই করেছিলাম। হ্যাঁ, মোটামুটি 100-150 প্লেট তো বেঁচেছে। কিন্তু হ্যাঁ, মানে ওদের বাড়ি প্রচুর খরচা বেঁচে গেছে, যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি বলে। কিন্তু মানে হ্যাঁ, মানে আমাদের বিয়েটা খুব মজার, মানে ভীষণ মজাদার বিয়ে। কোনো কথা হচ্ছে ওই এক ঝড় বৃষ্টি, আর তারপর একটা ব্রেকিং নিউজ যে জ্যাক বিয়ে করছে এত বছর পর, আর আমরা বাচ্চা মেয়েকে। হ্যাঁ, মানে বারবার কিন্তু এই বাচ্চা মেয়ে আর তোমাকে ডাইনোসর যুগে পাঠিয়ে দিচ্ছে, দেখেছো তো তুমি? এটা যদি কেউ বলে নিজেকে মানে ভালো রাখতে চায়, সে যদি আনন্দ পায়, আমি কারোর আনন্দে কখনো চুপ করো, এটা তো ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে, আমি বলি। আমি তোমাকে একটা জিজ্ঞেস করি, তুমি যেটা বলছিলে যে একমাত্র যদি গার্জেন হয় তাহলে সেটা জ্যাকদা, এবং প্রথম যখন এক সম্পর্ক, বিয়ে এবং সবটাই যখন তুমি মানে জ্যাকদাদের বাড়ির ওপর হয় না একটা ভরসা এবং নির্ভরতার জায়গা, তো সেখান থেকে এই যে মনোমালিন্য, ঝগড়া বা দাম্পত্যে চড়াই উতরাইয়ের সময় কি তুমি আরো বেশি আউটবাস্ট করো না কিছু? আমার সঙ্গে ঝগড়া করে পারবে নাকি? ও তোমার মানুষের এই তো দেখেছো, তুমি নিজেই বলছো ও আমার সঙ্গে ঝগড়া করে কোনো দিন পারবে না, সেটাও প্রথম দিন বুঝে গেছে, স্টুডিও থেকে বুঝে গেছে। ওই 6 মাস আমাকে দেখে নিয়েছে যে ঠিক আছে, ঝগড়াঝাটি যা করার আমি করি। দেখো, আমি তো ঝগড়া করবো বলে বিয়ে করি না, মানে আমি ঝগড়া করবো বিয়ে মানে হোয়াট ইজ কিন্তু আমি ঝগড়া করি মানে একটা মানে সেক্ষেত্রে বিষয়টা যেটা, সেটা হচ্ছে কেউ যদি বলে, উল্টো দিকে তো শোনার মানুষ চাই, আমি শ্রোতা। না, আমি তোকে বলতে দিই না, এটাও তো আমার একটা মানে মানে কি বলবো ক্ষমতা, এটাও তো আমার মানে আমি যে ডমিনেট করতে পারি একটা এত বড় ছেলেকে, প্রথম দিন থেকে ডমিনেট করে আসছি না। ও ঝগড়া, ও আমি বলছি শোনো, ও হচ্ছে চিমটি কেটে কথা বলে। ধরো একটা কিছু মানে আমি ধরো কিছু নিয়ে একটা আমি খুব বিরক্ত হয়ে গেছি, এটা কেন এনেছো, এটা কেন করলে না, এটা কেন ওরম করে করেছো, আমি বলেই যাচ্ছি কিন্তু ঠিক আছে, ও শুনছে, মন দিয়ে শোনে বা মোবাইল নিয়ে ব্যস্ত। খানিকক্ষণ শোনার পর
এমন একটা চিমটি কেটে কথা বলবে, তারপর আমি আরো 10 মিনিট চেঁচাবো, ও কিন্তু সাইলেন্ট, ও কিন্তু চুপ করে গেল, ঠিক আছে, আবার 10 মিনিট পর একটা কিছু বলবে, আমি আরো আরো চেঁচাবো। এইটা হচ্ছে ও, মানে ঝগড়া যেটা হয় বা গলা যদি পাড়ায় শোনা যায় সেটা হচ্ছে শুধু আমার, কারণ ওকে সবাই জানে ও নিপাট ভালো মানুষ, ঠিক আছে? সেই আশা ভোসলের একটা গান ছিল না, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, না, ও ঠিক ঝগড়া করতে তুমি পারে না। বলবে আমি না না, সেটা না, মানে আমি এমনি পার্সোনালি বলছি যে একদা ঠিক ঝগড়া করতে পারে না, মানে ধরো খুব হয়তো ইরিটেট হয়ে গেলে, একটু রেগে চেঁচামেচি করে দুটো কথা বললো, সেটা তো আমি পাত্তাও দিই না, ঠিক আছে, কিন্তু মানে আমার সঙ্গে এরপরে আমার কি আর কিছু করা উচিত? তাহলে কেন বলবো, why should I waste my energy? দুজনেই যখন একই প্রফেশনে রয়েছো, তো সেক্ষেত্রে যখন কাজ থাকে আবার কোনো সময় কাজ থাকে না, এটা তো হতেই থাকে, হ্যাঁ। সেই সময় সংসার না থাকাটা ব্যবস্থাটা বেশি, থাকাটা কম। সেটাই, দুটোই চলে, কিন্তু তবুও বলো যে এই যে সংসারটাকে ব্যালেন্স করে চালানো, মানে এই দিকটা কে বেশি সামলাও বা Please, আমার দুজনে? প্রশংসা করো, এই একটা সুযোগ পেয়েছো তুমি আমার প্রশংসা করার, প্লিজ। আমি এখানে কোনো কথাই বলতে চাই না। না মানে সিরিয়াসলি বলতে দেখো, আমি বাড়ির সমস্ত, সত্যি বলতে আমাদের মানে বাড়ির হাউস হেল্প যেরকম থাকে আছে সেই এটাতে, কিন্তু রেস্ট বাড়ির সমস্ত কাজও করে, মানে এটা আমার স্বীকার করতে নেই। কিন্তু হ্যাঁ, মানে আমরা আবার ওরকমই, মানে ধরো বাজার করতে বেরোলে আমরা একসাথেই বাজার করতে যাই, একসাথে তাই বাজার- সেই বাজারটা কিন্তু ও কোনোদিন প্রথম থেকে করেনি, হ্যাঁ, ওর একটা ব্যাপার ছিল, ভবানীপুরে না 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 বাজার টাজার করতো না, ওর ভাই করতো বাড়িতে, মাও না, না, বেরোতো। এটা খুব ভুল না না, কথা। চুপ তাহলে করো গো, এটা- আগে বেরোতো না, মানে আগে আমি বেরোতাম না, ঝগড়া করে না, এটা আমি দেখেছি। আমার বাড়িতে আমার বাবা 2003 সালে একটা অপারেশন হয়ে আমার বাবা বেড রিডেন হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে আমার বাবাই সমস্ত কিছু করতেন, কিন্তু আমার বাবা আমাকে সব কিছু শিখিয়েছিলেন, তো সেই জায়গা থেকে, এবং তারপর থেকে 2003 থেকে করে বাড়ির সমস্ত কিছু কিন্তু আমিই করতাম এরকম। এবার জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে বিয়ের পরে পরে, এবার আমার মায়ের থেকেও এইটা আমি পেয়েছি, পাইনি যে তা নয়, কিন্তু বিয়ের পরে জিনিসটা যেটা হয়, আমি যখনই বাজার করে বাড়ি ফিরি তখন দেখা যায় আমি যাই আনছি সেটাই পচা বেরোচ্ছে। ঠিক সব আছে? পয়সা দিয়ে খারাপ খারাপ জিনিস কিনে আনে। এবারে যদি কেউ এই সারাক্ষণ এটা শোনে যে তুমি পয়সা দিয়ে খারাপ জিনিস আনো, আমার যাওয়ার দরকার নেই। মানে তার শেখারও দরকার নেই যে সে ভালো জিনিসটা দেখে কিনি, লোকের আমি তার মানে আগেও পয়সা দিয়ে ভালো জিনিস ঠকিয়ে দিত। কিনছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে বিষয়টা খারাপ হতে শুরু করলো, তো আমি বললাম যে ঠিক আছে, let me take বাজে this. কথা, যাই হোক Anyway, কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম, তো বাড়ির সংসারের ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু ও করে, সেটা মানে স্বীকার করার, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এবার ওর বিষয়টা জিনিস করতে, সেটা হচ্ছে মানে ও হয়তো কিছু বললো যে এই বটলটা একটু ভরে দাও, জলের বটলটা একটু ভরে দাও, ঠিক আছে। আমি হয়তো অন্য কিছু করছিলাম না, আমি হয়তো মোবাইলই ঘাঁটছিলাম, আমি বললাম যে আচ্ছা দিচ্ছি, ঠিক আছে। এবার সাপোজ আমি হয়তো মোবাইলে কথার কথা বলছি, আমি হয়তো একটা কোনো পোস্ট দেখছিলাম, সেই পোস্টে আমি একটা কোনো রিয়াকশন বা একটা কোনো কমেন্ট করছি, তো আমি তো কমেন্টটা করে সেন্ড করে তারপরে গিয়ে জলটা ভরবো। সময়টা দিলে দাঁড়িয়ে তোমাকে, সেটা 15 মিনিট, না, মানে তার 15 মধ্যে- মিনিট না, না 15 তার মিনিট মাঝে কথা বলে না। 15 মিনিট। এটা এগুলো এই বাড়িয়ে বললে টিআরপি বাড়বে না। একদম মাঝে মাঝে তুমি যদি একটা কাজ বলো যে একদাকে বাড়িতে ধরো কিছু একটা সামান্য একটা কাজ, কিছুতেই বলা মাত্র করবে না, মানে যতক্ষণ না আমি চিৎকার করব বা 3বার রিপিট করব ততক্ষণ এই ও ইন্টারভিউ উঠবে না। শোনার পর তাহলে তো লোকে ভাববে যে আমার মতো ওর চিৎকার শুনতে ভালো লাগে। চুপ করো, মানে ওই মানে ধরো করে দিল, ঠিক আছে, ধরো 2টো বোতল আছে, একটা বোতল ভরতে বলেছি, মানে একটা বোতলই ভরবে, আর একটা বোতল যে আছে খালি সেটা ভরে দেই, এটা তো মানুষের বিবেক। আমি তো ওকে মাঝে মাঝে তোমার বিবেক কবে মরে ভূত হয়ে গেছে আমি বলি, ঠিক আছে, ও সেটা করবে না, মানে ওকে বলিয়ে বলিয়ে বাড়িতে করতে হয়, করাতে হয়। ওই জন্য আমি মানে ওইটা নেই, মানে মোটামুটি আমি বাড়ির সব দায়িত্ব বা সব কাজটা আমি, বা ধরো শুটিং না থাকলে আমি সারাদিন বাড়িতে কাজ করে যাই, সারাদিন কিছু না কিছু 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 আমাকে কাজ করতেই হয়। তার উপর আমার এতগুলো পেটস আছে, তো তাদের একটা সাংঘাতিক সময় দিতে হয়, সাংঘাতিক এঙ্গেজমেন্ট। তারা মানে আমরা দুজনে বাড়ি আছে মানে তারা তো মানে সাপের বাঁচবা দেখে আর কি। এবার তো তার মাঝখানে এই কোনো কাজ করে দেয় না, মানে সারাক্ষণ আমি নয় চিৎকার করছি না ঝগড়া করছি, কিছু না কিছু আমার বাড়িতে এন্টারটেনমেন্ট চলতে থাকে যখন বাড়ি থাকি সারাক্ষণ।
একদম কেরিয়ার শুরু করছো সেই সময় যখন বিয়ে করে নিলে, এবার তারপরে পরবর্তীতে ধরো সংসার রয়েছে, তোমার নিজের কাজ রয়েছে, সেটাকে কিভাবে সামলেছো? দেখো, আমার তো বিয়ের পরই বলতে গেলে কেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, কারণ আমি ওই শুটিংটা করার পর তারপরে আমার যিশু দাশগুপ্তর একটা সিরিয়াল আমি হিরোইন করতাম, তখন তো ইটিভি ছিল, করতে করতেই আমার প্রায় ওই সিরিয়ালটা 1 বছর হতে না হতেই আমার সঙ্গে সঙ্গেই সন্দীপ রায় যেখানে ভূতের ভয়, তারপরেই হনুমান.com, আর পরপর সিনেমার কাজ ঢুকতে শুরু। তো আমার কেরিয়ারটা বিয়ের পরে, হনুমান.com বিয়ের পরে, হ্যাঁ সব দুটোই বিয়ের পরে, যেখানে ভূতের ভয়ও বিয়ের পরে, তারপরে হনুমান.com, তো সবই বিয়ের পরে আর কি। তো আমার ওই মানে বিয়ে হয়ে গেছে বলে যে ওইটা কোনো বাধা আসি ওটা কোনোদিনই এফেক্ট করেনি, বা আমার মনে হয় না যে ওটা বিয়ে হয়ে গেলে তোমার কেরিয়ারের সাথে ওটা কিছু এফেক্ট করে, কারণ আমি জলজান্তে এক্সাম্পল, আমি 18 প্রায় মানে যদি মডেলিং বা তার আগে টুকটাক কাজ ধরো, আমি প্রায় 17-18 বছর হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো ওইটা আমার কোনোদিনই এফেক্ট করেনি, বা ওইটা নিয়ে আমাকে কেউ কোনোদিন কাস্টিং করার সময় এটা প্রশ্ন করেনি, বা অডিশন দিতে গিয়ে প্রশ্ন করেনি যে তুমি তো ম্যারিড, কেউ কোনোদিন বলেনি, কারণ আমি আমার যোগ্যতা বা আমার অভিনয় ক্ষমতা দিয়ে আমি কাজ পাই। এখানে আমি ম্যারিড কি না ম্যারিড এটা কিছু ম্যাটার করে না, প্রথম কথা। আর তারপরে হচ্ছে মানে মা যেহেতু মানে বলতে গেলে মোটামুটি একটা ধরো ফিল্মি ঘরানাতে বাড়ির বউ, তো ছেলেকে দেখেছে, এবার ছেলের বউ অভিনয় করে, ও সকালে যায় বিকেলে আসে, তারপর বাড়িতে যা কাজ করা এসে রান্না বান্না করতাম, সবার সাথে গল্প করতাম, বাজার করছি, সবই করতাম, মানে আমার ব্যালেন্স করতে কোনোদিন অসুবিধা হয়নি, কারণ আগে তো আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, অনেক বড় ফ্যামিলি ছিল, অনেক লোকজন ছিল বিয়ের পর তারপর আস্তে আস্তে সবাই চলে যায়, বিয়ে হয়ে যায়। তো সেই জায়গা থেকে অত লোকের সাথে, যেহেতু আমি নিজেও জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, এবার বিয়ের পরও ওদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো আমার কোনোদিনই কিছুতেই অসুবিধা হয়নি। মানে আমি ধরো অনেক সকাল 7টা-8টায় কলটেন থাকতে বেরিয়ে যেতাম, আবার রাত্রিবেলা 9:30টার সময় ফিরতাম, এসে বা কেউ কোনোদিন কমপ্লেন করেনি যে তুমি তো বাড়ি থাকছো না, তুমি তো সারাদিনই শুটিং করে বেড়াও, এই মানে জিনিসগুলো কোনো দিনই ওদের বাড়িতে হয়নি, এখনো হয় না, কোনোদিনই ফেস করতে হয়নি। ওই জন্য আমার কাজ করতে অ্যাজ যে কোনোদিন কোনো অসুবিধে হয়েছে, আর ও তো ছেড়ে দাও, ও তো কিছু বলার জায়গাতেই নেই, ও তো কিছু বলতোই না, উল্টে বরঞ্চ ও আমাকে অনেক সময় ফ্রি থাকলে স্টুডিওতে দিয়ে আসছে, স্টুডিও থেকে নিয়ে আসছে, বা ধরো মানে যেহেতু ওর ইন্ডাস্ট্রিটা অনেকটাই হাতের মধ্যে, প্লাস ও জানে, তো আমার সেই জায়গা থেকে লোকের সাথে, যেহেতু আমি একদমই নতুন, আমার লোকের সাথে কমিউনিকেট করতে খুব সুবিধেই হতো, লোকে আমাকে খুব ভালো মানে এই পরিচয়টা আমাকে লোকে অভিনেত্রী হিসেবে আগে জানে জ্যাকের বউ, এইটা আমার অ্যাকসেপ্ট করতে আমার কোনো অসুবিধা, আমি খুব মানে খুব গ্ল্যাড বা খুব র্যালিশ করতাম, আমি তো জ্যাকের বউ, আমি জ্যাকের বউ, তুমি আমাকে চেনো না, মানে এরম রেলা নিতাম আমি, মানে এটা এখনো আমি এই রেলাটা নিই। শোনো, বেশি কথা বলো না, আমি না জ্যাকের বউ, তো সবাই একটুখানি আচ্ছা জ্যাকের বউ মানে খুব খুব এটা একটু বিশাল ব্যাপার। একটা কথা বলো যে দুজনেই কাজ করছো এবং তোমারও তখন ফুল ভেজেড কাজ চলছে, তুমিও শুরু করেছো, এই যে এখন তুমি যে কথাটা বলছিলে যে কাজের সংখ্যাটা কমে যাবে, মানে কাজ না থাকাটা, দুজনের একসঙ্গে যখন কাজ না থাকে কিভাবে সামলাও, মানে এরকম পরিস্থিতি তো হয়েছে। হ্যাঁ, কোভিডের সময় আমরা 1 বছর বাড়িতে বসে, না কোভিডের সময় তো সবারই কাজ, তার আগেও 6 মাস সেটা না 7 মাস মানে কাজ থাকে না। দেখো আমাদের সত্যি কথা বলতে ধরো ওর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ও না ওর কোনো শো অফ নেই, হ্যাঁ, এবং সেটা আমারও নেই, যার ফলে আমাদের ওইটা একটা প্লাস পয়েন্ট, আমাদের সেই শো অফের কোনো খরচা নেই, হ্যাঁ, মানে আমাদের মানে আমরা খুব অল্পতে খুশি হই, আমরা মানে 1000 টাকা থাকলেও আমরা মন্দারমণি, দীঘা, দার্জিলিং চলে যাব, আমাদের কাছে 1 লাখ টাকা থাকলেও আমরা ঘুরতে চলে যাব, আমাদের এইটা হচ্ছে আমাদের মেন্টালিটি, মানে আমাদের ওরম নয় যে আজকে 7 মাস 8 মাস কাজ নেই বলে আমরা খুব ডিপ্রেশনে ভুগছি, বা দুজনের মধ্যে খুব একটা অশান্তি হচ্ছে বা না কিছু, সেইটা না, আমি ও বিষয়টা যেখান থেকে বলতে চাইছি আমি সেটা বলছি না, আমি কি বলছি যে দেখো কাজ নেই মানে ফিনান্সিয়াল প্রবলেম, খুব পরিষ্কার কথা। এবার ফিনান্সিয়াল প্রবলেমের জায়গাটা আমাদের ফেস করার, এতে কি আমাদের কি ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে না? হ্যাঁ হচ্ছে নিশ্চয়ই, মানে আমি আজকে যদি ধরো আমি কথার কথা মাসে যদি আমি 10 টাকা রোজগার করি এবং আমার মাসে যদি 5 টাকা খরচা হয়, আমার সেখানে 5 টাকা সেভিংস হয়, কিন্তু আমার যদি দেখা যায় মাসে 10 টাকা করে রোজগার হচ্ছে না, আমি 1 বছর বসে আছি, কিন্তু আমার মাসে 5 টাকা করে খরচাটা তো হচ্ছে, সেটা তো চলছে, তো
এবার সেটা ডেফিনেটলি আমার সেভিংস থেকে যে আমাদের যা আছে সেখান থেকে সেটাই আমাদের ম্যানেজ করতে হয়। কিন্তু হ্যাঁ, ওই এক্সট্রা মানে আমি সিরিয়াসলি বলছি, আমি ওকে কখনো দেখিনি যে ও সপ্তাহে একবার করে পার্লারে গিয়ে নিজের মেকওভারের একটা কিছু চলছে বা হ্যাঁ, মানে ওর ওই বিষয়টা নেই, মানে যার ফলে মানে সেটা হয়তো অনেকের আছে। এবার আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা হয়তো অনেকে বলবে যে সেটা রিকোয়ারমেন্ট, নিজেকে রাখতে হয়, কিন্তু আমি জানি না, সেটা আমি ওর মধ্যে কখনো দেখিনি। মানে এইগুলোতে আমি খুব একটা কোনোদিনই অভ্যস্ত ছিলাম না, মানে ধরো এই শপিং করব, এই পার্লারে যাবো বা ঘুরতে গেলাম, সেখানে যেটা সংসারের জন্য সেটা আলাদা কথা। বাট হ্যাঁ, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে মানে ওই আমারও নেই, ওরও তথাকথিত সেই জায়গা থেকে সেরকম ভাবে নেই। সেটা হচ্ছে ওর ওই কোনো ব্র্যান্ড ফ্যাসিনেশন বা ব্র্যান্ড অ্যাট্রাকশন নেই। মানে আমাকে একটা জারার জামা পরে আমাকে একটা জারার জামা পরে বেরোতে হবে, সেটা যেমন ওর নেই, আমারও একটা লুই ফিলিপের জামা পরে বেরোতে হবে, সেটাও আমার। ওইগুলো আমাদের খুব একটা কোনোদিনই ম্যাটার করে, মানে যেহেতু দুজনেরই এইসব শখ নেই, আমাদের যেটা আছে এটা হচ্ছে হ্যাঁ, এবং আমাদের ঘুরতে যাওয়ার যেহেতু শখ, আমাদের সেই জায়গা থেকে একটা দুজনেরই আন্ডারস্ট্যান্ডিং বলো বা যা, আমি আমার পরিষ্কার কথা যে ভাই এই পয়সাটা এখানে জমাও, বরঞ্চ গিয়ে দুটো বাঘ দেখে আর হ্যাঁ, মানে কোথাও না কোথাও ঘুরে, নয় জঙ্গল নয় অন্য কোথাও, মানে ওই যাওয়ার জন্য সারা বছরই লোক আমাদের দেখে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমার যেহেতু জঙ্গল ঘুরতে ভালো লাগে, আমি একটু আধটু ফটোগ্রাফি করি ওই ওয়াইল্ড লাইফে, তো যার ফলে আমাদের বছরে একটা বা দুটো জঙ্গলের ট্রিপ এমনিই হয়। তো সেটা, এবং জঙ্গলের ট্রিপ ইজ ভেরি কস্টলি, সো আমরা তাতেই লোকে ভাবে বাবা এরা তো হেভি বড় লোক, এত ঘুরে বেড়ায়। কিন্তু আমরা ওইখান থেকেই হ্যাঁ, মানে আমাদের অ্যাক্সেস দুজনের, ধরো এমনি সংসার যেটা চলার খরচা সেটা আলাদা, মানে দুজনের ওরকম কোনো আর তো গাড়ির তেলের খরচা টরচা, কিন্তু আমাদের যে ওরকম যে এক্সট্রা কিছু খরচা বা ওই সব কিছু নেই, মানে আমাদের নেই। মানে আমাদের বাড়িটাই যেমন না, বাড়িটাতে এছাড়া ও আমাদের যেমন, আমি যেমন রান্না করতে ভালোবাসি, তো আমাদের রেস্টুরেন্টে যাওয়া খাওয়া ওই ব্যাপারটাও নেই, কারণ আমি সবই বাড়িতে রান্না করি। তো আমি যেহেতু রান্না করতে এতটাই ভালোবাসি যে আমাদের বন্ধু বান্ধবরা বাড়িতে একটা আমাদের আড্ডা চলে, ঠিক আছে। তো কোথাও গিয়ে ধরো ওই নাইট আউট বা রেস্টুরেন্টে আড্ডা, ওই সব আমাদের বাড়িতে, আমাদের বাড়িতেই সব হচ্ছে। আমার বাড়িতে যদি কখনো কেউ ইনভাইটেড হয়, আমার বাড়িতে জেনারেলি তাকে রান্না করেই খাওয়ানো হয়। আমার বাড়িতে কোনো রেস্টুরেন্টে খাওয়া খাইয়ে তাকে সব মানে সে 10 জন হলেও আমি রান্না করছি, 2 জন হলেও আমি রান্না করছি, মানে ওইটা সবাই খুব ভালোবাসে, ওই জন্য আমাদের বাড়িতে আড্ডা মারতে। আর সেটা আমার ওইটা আমাদের আছে, মানে আমি যেটাই করি না বাড়িতে, আমাদের বাড়িটা খুব মজার জায়গা। কারা কারা বাড়িতে থাকো এখন, জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ, তুমি বলো না। তার মানে এই নয় যে আমার এর মধ্যে কাজের প্রয়োজনীয়তা নেই, ওরও নেই, মানে ওরকম না। আমাদের কাজের সবসময় আছে, মানে লোকে শুনলে হয়তো ভাবছে ও আচ্ছা, তাহলে দরকার নেই, দরকার নেই, ভীষণভাবেই দরকার আছে। যারা কাজ দিতে ইচ্ছুক তারা যেন কাজ দেয়। হ্যাঁ, একটু বলো যে মানে বাড়িতে কারা থাকো? তোমার তো বললে যে তোমার পেটস রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে পৈতৃক বাড়ি সেটা এখন ডেভেলপমেন্ট হচ্ছে, যার ফলে ওই বাড়িতে আমরা কেউই নেই। টালিগঞ্জে ফ্ল্যাটে মা আমাদের সামনেই থাকেন, একটা আলাদা ফ্ল্যাটে। একটা ফ্ল্যাটে আমরা আছি, একটা ফ্ল্যাটে আমার মা আছেন, আর আমার ভাইয়ের বউ, আমার ভাই মারা গেছে 2019-এ, তো ওরা আরেকটা ফ্ল্যাটে আছে। ওরা ভবানীপুরে, কারণ ওর মেয়ের স্কুল ওখানে, তো সুবিধা হবে, যার ফলে ওখানে আছে। আমরা সেই এইভাবেই রয়েছি এই দুজন বাড়িতে, আর তোমাদের পেটস তিনজন, মানে তিনজনে তো হয়ে গিয়ে করে কেটে যাচ্ছে। প্লাস আমার 6-7টা বেড়াল, তাদের বাচ্চারা, প্লাস আমার 2টো স্ট্রে ডগও আছে, যারা মোটামুটি যারা আমারই আর কি পাড়ার মধ্যে। তো আমাদের বাড়িতে মানে ওই যে সারাক্ষণ যে কিভাবে টাইম কেটে যায়, মানে স্টুডিওতে থাকলে বরঞ্চ রিল্যাক্স, যাচ্ছি, পড়ছি, সিন করছি, একটু আড্ডা মারছি, একটুখানি মানে গান শুনছি, বাড়িতে আমার এসব মানে খুব সমস্যা। মানে আমরা কোথাও বেরোবো, এটা যদি বলি ধরো, তাহলেই 3 জনে মোটামুটি রেডি, মানে ওরা বুঝতে পারে যে এরা বেরোচ্ছে মানে তো গাড়ি নিয়ে বেরোচ্ছে, মানেই তো এদের সাথে বেরোতে হবে। 3 জনেই রেডি আর কি গাড়িতে ওঠার জন্য। এইরকম মানে আমরা কখনোই সুস্থ হয়ে বাড়ি থেকে বেরোতে পারি না। একজন এরকম পিং পং বলে লাফায়, কোলে উঠবে বলে, আর 2 জন দরজার সামনে এসে লেজ নাড়ায়, মানে চলো আমরাও যাবো। এটা আমাদের চলে সারা। এই যে আমি এখন এসছি, চলে মোটামুটি 10-15 মিনিট একটা ওদেরকে ভুলিয়ে ভালিয়ে আসতে হয়েছে। একটা কথা বলো, আমি দুজনকে জিজ্ঞেস করছি যে বাবা মা হিসেবে কি পরিকল্পনা রয়েছে তোমাদের দুজনের? খুব তাড়াতাড়ি আসলে আমাদের
মানে একসাথে যে এতগুলো বছর কেটে গেল কিভাবে সেটা আমরা নিজেরাও জানি না, গল্প করে আড্ডা মেরে ঘুরে বেরিয়ে, না হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, মানে যেটা হয় আর কি। মানে আর সেই জ্যাকদা, স্টুডিওর জ্যাকদা, ওই জ্যাকদা মানে স্টুডিওতে গেলেই জ্যাকদাটাই বেরোয়, যেহেতু জ্যাকদাই বলতাম। এবার তো এবারে কি কি হয়েছে আমাদের দুজনের, কিরাম বলো তো, আমাদের দুজনের মানে আমরা দুজনকে এতটাই নিয়ে ব্যস্ত থাকি, বা আমাদের মানে দুজনের কোম্পানিটা এতটাই স্ট্রং যে ওই যে একটা আলাদা করে সংসার হয় দুজনের মাঝখানে আরেকজন, ওইটা আমরা ভেবে মানে প্ল্যানিং করে উঠতে পারিয়েছি। এবার ওইটা হোপ ফর দ্য বেস্ট কামিং ইয়ার্স, মানে যখন হওয়ার হয়ে যাবে, যখন আমার হয়ে যাবে, মানে ওইটা ওরকম প্ল্যানিং এ আমাদের মানে সেরকম কিছু কোনোদিনই ছিল না। আর হোপ ফর দ্য বেস্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু মানে আমরা এমনিতে আমরা মানে নো ডাউট টাচউড আমরা খুব ভালো প্যারেন্ট হতে পারবো, কারণ আমরা যেভাবে বাচ্চা মানুষ করছি, 3টে বাচ্চা, হ্যাঁ মানে ও খুব ভালো, তো ফাদার তো ডেফিনেটলি হবে, কারণ আমার 3টে বাচ্চার সাথে আমি বেশি অ্যাটাচমেন্ট, কিন্তু সবাই বাপসোয়াগী। হ্যাঁ, আমি সারাক্ষণই ওদের জন্য করছি, সারাক্ষণই চটকাচ্ছি, সারাক্ষণই আদর করছি, সারাক্ষণই খাওয়াচ্ছি, বা সারাক্ষণই কোম্পানি দিচ্ছি ধরো, কিন্তু মানে 3জনেরই চোখ খুললো মানে বাবাকে চাই, মানে ওর কাছে চলে যাবে, ওর কাছে গিয়ে শোবে, মানে 3জনে কিন্তু বাপসোয়াগী। মানে আমি যতই ভালো মা হওয়ার চেষ্টা করি না কেন, হ্যাঁ মানে বাবাই হচ্ছে মানে 3জনেরই আর কি বাবাই হচ্ছে সব। ওরা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, ওরা ভীষণভাবেই না, ওরা মানে ওদের ভালোবাসাটার মতো ভালোবাসার কারুর মধ্যে না। এই অ্যাটাচমেন্ট আমাদের হ্যাঁ, দ্যাটস পিওর লাভ। মানে অ্যাকচুয়ালি মানে হোয়াট উই কল পিওর লাভ উই গেট ফ্রম দেম। পরিবর্তনের সময় এটা, এবং পরিবর্তন রাজনীতিতে, এবং তোমরা খুব রাজনৈতিকভাবে তোমরা ভোকাল, এবং একটা রাজনৈতিক দলের সমমনস্ক তোমরা যেটা বলি, সেক্ষেত্রে একটু বলো যে এই যে সাময়িক পরিস্থিতি চলছে, পরিবর্তন হচ্ছে, ফেডারেশনের নানান দিক আমরা দেখতে পাচ্ছি, কি মানে তোমাদের কি সে থাকবে, মানে কি বুঝতে পারছো যে একটা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছো এবং প্রচুর ধারাবাহিক রয়েছে, প্রচুর কাজ রয়েছে? দেখো, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো, প্রথম কথা, ইমিডিয়েটলি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা রাজনীতি মুক্ত হওয়া উচিত। মানে সে নিয়ে হয়তো অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু যদি দেখা যায় যে 34 বছরের যে বাম জামানা ছিল, সত্যি বলতে সেই সময় আমরা কখনো কোনো না চিফ মিনিস্টার, না অন্য কোনো এমএলএ এমপি কাউকে কখনো স্টুডিও এসে ঘুরপাক খেতে দেখিনি, বা কোনো সমস্যা হলে ইন্ডাস্ট্রির লোকদের তাদের কাছে দৌড়ে যেতে দেখিনি। এই প্র্যাকটিসটা শুরু হয় তৃণমূল আমলে, এবং সেখানে হঠাৎ করেই এই পলিটিক্যাল যারা লোকজন তাদেরকে ডিরেক্টলি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করে তাদেরকে ইন্ডাস্ট্রির মাথায় বসিয়ে দেওয়া হয়। তো যেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হয়েছে, এবং তার পরবর্তীকালে আবার যে পরিবর্তন, সেখানে হয়তো অনেকে ভেবেছিল বা ভাবিনি, আমি জানি না, যে এবার হয়তো যেটা এতদিন এই 15 বছর ধরে হচ্ছিল এটা হবে না, নতুন করে আবার রাজনীতি মুক্ত একটা আবার পরিবেশ আমরা পাবো। কিন্তু দেখলাম সেটা হলো না, মানে যা ছিল তাই হলো, একই রকম 15 বছরের আবার রিপিটেশন হলো, এবং সেখানে আবার সেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রীকে একটা জায়গা দেওয়া, অন্য এমএলএ যারা আছেন তাদেরকে আবার একটা ইন্ডাস্ট্রির মাথায় বসিয়ে দেওয়া, সেই চলছে। তো সেই রাজনীতির লোকদের যদি মাথায় বসিয়ে দেওয়া হয়, ডেফিনেটলি যারা সেই দলের সমর্থক বা যারা তারা তখন তাদের ফেসিলিটি পাবে বা তাদের অগ্রাধিকার থাকবে, সেইভাবেই কাজ হবে, যেটা ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকারক। তুমি প্রচুর আমি যদি বলি যে রাজনৈতিক নানান মতবিরোধ হয়েছে তোমার, এবং প্রচুরবার বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছো। তো এই যে পরিস্থিতিগুলো, এগুলোকে কখনো মনে হয় যে ব্যক্তিগতভাবে তো তোমায় এফেক্ট প্রভাবিত করে, কিংবা তোমার কাজের জায়গার ক্ষতি হয়? হ্যাঁ, কাজের জায়গায় তো ক্ষতি হবেই, কারণ দেখো আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ শুরু করি বা ওরা যখন কাজ শুরু করে, তখন তো এই মানে আমরা অভিনয় করতাম, মন প্রাণ খুলে অভিনয় করতাম, তখন ওই মানে পলিটিক্যাল কোনো এজেন্ডা ছিল না, বা ওই পলিটিক্যাল প্রেশারটা কারোর
ছিল না কোনো অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। কিন্তু তৃণমূল সরকার আসার পর যেটা হলো যে রাতারাতি একটা অদ্ভুত মানসিকতা শিল্পীদের, অভিনেতা অভিনেত্রী শিল্পীদের মধ্যে তৈরি হলো বা সেটা করে দেওয়া হলো। তো তারা রাতারাতি ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা বা সকল কিছু মুখ সুপারস্টাররা তারা ভাবলেন যে আমরা নেতা নেত্রী হয়ে গেলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি অনেক উপকার হবে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি তোমার সত্তাটা কি? তুমি যখন অভিনয় করো, তোমার অভিনয় সত্তাটা বা অভিনেতা অভিনেত্রী সত্তাটাই তো আছে সেখানে। তুমি কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই, তোমাকে শুধুমাত্র তোমার মুখটা মানুষের কাছে প্রিয় বলে তুমি ভোটে জিতলে। তুমি জানো ভোটে জিততে গেলে কি করতে হয়? তুমি জানো একটা ভোটের টিকিট পাওয়ার জন্য কতটা পরিশ্রম একটা রাজনৈতিক মানে কর্মীকে অর্জন করতে হয় বা কতটা শিক্ষা লাগে? সেটা তো বাংলা ইন্ডাস্ট্রির কোনো নেতা নেত্রী জানে বলে আই ডাউট, কেউ জানে না। দেব থেকে শুরু করে জুনমালিয়া থেকে শুরু করে কারা মানে পলিটিক্স নিয়ে চর্চা করেছে বা কারা ওই জায়গায় পৌঁছানোর আগে পড়াশোনা করেছে বা কারা সাধারণ মানুষের, এই যে আমরা যখন প্রচার করতে যাই, যখন আমি তো দেখেছি ধরো যে কোনো দলেরই যারা নেতা নেত্রী হন, যারা পলিটিক্যাল ক্যারেক্টার, তারা কি পরিশ্রমটাই না করেন বা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করা, সেটা সারা বছর ধরে মানে টিভিতে মুখ দেখিয়ে বা বড় পর্দায় মুখ দেখিয়ে মানুষের সাথে যোগাযোগ করা, কানেক্ট করা, আর রাস্তায় নেমে মানুষের উপকার করে একটা রাজনৈতিক ক্যারেক্টার হয়ে ওঠাতে কিন্তু ভীষণ তফাৎ আছে। তো এইটা যদি আমি রাতারাতি পেয়ে যাই আর একটা এমএলএ এমপি হয়ে যাওয়া, সাংসদ হয়ে যাওয়াতে মানে কি বলবো, সেই ডিআরএল লটারি পাওয়ার মতো, মানে সরকারি একটা তকমা, এটা তো মানে কিছু না করেই আমি পেয়ে গেলাম। আমার এত ফেসিলিটি, সব কিছু দিক থেকে তার একটা ফেসিলিটি, তার একটা সিকিওর ভবিষ্যৎ, তার ফ্যামিলি সিকিওর, সব কিছু। সেই জায়গা থেকে তো তোমার যদি ওইটাই করণীয় ছিল তাহলে তুমি অভিনয় করছো কেন? বা তুমি যদি মনে করো যে আমি দুটোই ব্যালেন্স করব, তাহলে তুমি গেটের বাইরে তোমার রাজনৈতিক সত্তা রেখে এসো, স্টুডিওর গেটের ভেতরে তুমি অভিনেতা। কিন্তু এরা তা করলো না। এরা পুরো ওই যে একটা রাজনৈতিক ক্ষমতা পেয়ে গেল ভোটে জিতে বা তৃণমূল সরকারের একটা অংশ হয়ে, তারা পুরো ইন্ডাস্ট্রিটাকে চালাতে শুরু করলো ওই দিয়ে। কারণ আমি দলে দলে দেখতাম 21শে জুলাইতে সব নতুন নতুন ছেলে মেয়েরা বা পুরনো আর্টিস্টরা সবাই চলে যাচ্ছে বাসে করে করে তৃণমূলের 21শে জুলাই মঞ্চে যেতে হবে বলে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সবাই যাচ্ছেও। এই জায়গাটাতে আমার ভীষণভাবে আপত্তি ছিল, সেটা আমার এখনো আপত্তি আছে। কারণ আমার কোথাও মনে হয় অভিনেতা অভিনেত্রীরাই দায়ী বাংলা ইন্ডাস্ট্রির এই একটা অদ্ভুত রাজনৈতিক প্রভাব বা অদ্ভুত যে এখন মানুষ অভিনয় করতে আসে ভোটের টিকিট পাওয়ার জন্য। এটা সব থেকে বড় লজ্জা। আমি এটা বুঝতে পারি স্টুডিওতে কাজ করতে গিয়ে। তাদের ফ্যামিলির লোকজনেরও কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে যে আচ্ছা এই চ্যানেলে হিরোইন হতে হবে, এই চ্যানেলে হিরো হতে হবে, তাহলে এই রাজনৈতিক ক্ষমতাটা আমি নিতে পারবো, তাহলেই আমি ভোটে দাঁড়াতে পারবে, তাহলেই মানে ভোটের প্রচারে যেতে পারবে, তাহলেই অনেক কিছু, মানে কোথাও ওই সত্তাটা কাজ করে না যে আমি ভালো পারফরমেন্স দেব, ভালো বা আমি একটা চরিত্র নিয়ে ভাবনা চিন্তা করব। এই ভাবনা চিন্তাগুলো এখন উঠে গেছে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। না, এখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে এবং সেটা আমার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং সেখানে আমার সেই মত প্রকাশের একটা স্বাধীনতা আছে, আমি আমার মত প্রকাশ করতেই পারি। কিন্তু বিষয়টা সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাক্সিমাম মানুষকে দেখা যায় তারা ক্ষমতার পাশে থাকতে চায়। সেটা যখন তৃণমূল ছিল তৃণমূল, এখন তৃণমূল চলে গিয়ে রাতারাতি বিজেপি, সেখান থেকে ভালো তৃণমূলের প্রচুর ভাগ বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জিনিসটা সেটা হচ্ছে আমি আমার রাজনৈতিক সত্তা বা আমার রাজনৈতিক মতাদর্শ যদি যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেইটা বলারও স্বাধীনতা না থাকে বা সেইটা বলার সাহস না থাকে, তাহলে আমার তো কোনো রাজনৈতিক সত্তা বলেই কিছু নেই। আমরা স্বঘোষিত, আমরা বাম সমর্থক, আমরা বামপন্থী সমর্থক বা বামপন্থী যারা সেই আছে তাদেরকে আমরা সমর্থক। কিন্তু আমি জোর গলায় বলতে পারি যে আজকে যদি এদের কোনো ভুল দেখি আমরা বামপন্থীদের, তারা কোনো ভুল স্টেপ নিয়েছে বা ভুল কাজ করেছে, আমার কলম
কাঁপবে না তাদের সম্বন্ধে 2 লাইন লেখার, বা আমার গলাও কাঁপবে না তাদেরকে বলার যে এটা আপনারা ঠিক করেন, এটা ভুল হয়েছে। কিন্তু এই যারা ক্ষমতার সঙ্গে ঘোরাফেরা করছে বা ঘোরাফেরা করতে চাইছে, তাদের যদি সেইটুকু বলার সাহস না থাকে বা তাদের যদি সেই শিক্ষাটা না থাকে, তাহলে বলবো মানে যেটুকু শিক্ষাই পেয়ে থেকে থাক তারা সেই শিক্ষাটা মিথ্যে ভুল। তার জন্য বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা, মানে আর বাংলা ইন্ডাস্ট্রি অদ্ভুত একটা রাজনীতি চলছে, কেউ রাজনীতি ভুলকে প্রভাব। ভুল বলতে পারছে কারো না, সাহস নেই। পারছে না তার বলবে একটাই কারণ ওই যে বললাম রাজনীতিটা এমন ভাবে হয়ে গেছে যে আজকে যদি আমি গভর্নমেন্টের এগেনস্টে আমি কোনো কথা বলি বা এই রাজনৈতিক দলের এগেনস্টে কোনো কথা বলি, ভুলিয়ে যেটা হবে সেটা হচ্ছে তুমি আমার কাজ দেবে না। কাজটা বন্ধ করে কাজ দেওয়া। দেবে না, তুমি কম কাজ পাবে, কাজ কারণ পাবে না। আমাকে তো হয়তো, তবে এখন যা দেখছি যেভাবে ডিম ছড়াছড়ি হচ্ছে আর যা হচ্ছে, এসে রাস্তায় মেরেও দিতে পারে, সেটা কথা না। কিন্তু হ্যাঁ, ওই হাতে মারার থেকে ভাতে মারাটা ইজিয়ার। তো সেই সেটাই জায়গা চলে, থেকে সেটাই করে। সেই ক্ষমতাটা তাদের আছে, তারা সিম্পলি ভাতে মেরে দেওয়া যে চলো ভাই তো কাজ করতে দেওয়া। মানে এবার জিনিসটা কি, আজকে যদি আমার কাজ বন্ধ করে দেন বা আমার কাজ বন্ধ হয়, সেটা কি কোনো লিখিত বা কিছু থাকবে না, অলিখিত, এবং সেটাই চলছে। আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি লাস্ট 16 মাস আগে মেগা সিরিয়ালের শুটিং করেছি। 16 মাস ধরে তুমি কোনো মেগা সিরিয়াল করো না, 2025 সালের 30শে এপ্রিল আমি লাস্ট মেগা সিরিয়ালের শুটিং করেছি। তারপর থেকে এটা আগস্ট মাস। আমার কাছে কাজের কথা হয়েছে, ডাক মানে অফার এসছে, ফোন এসছে, কিন্তু এখন আবার ইন্ডাস্ট্রি একটা অদ্ভুত এতে চলছে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজেট বরাবরই ছিল, কিন্তু এখন একটা অদ্ভুত বাজেট, মানে বা অদ্ভুত রেমুনারেশনের কথা বলা হচ্ছে, যে রেমুনারেশনে কাজ করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমি সাপোজ এই 16 মাস আগে আমি যে সিরিয়ালটা করেছিলাম, তাতে আমি যে রেমুনারেশনটা পেয়েছিলাম, সেই রেমুনারেশনটা তো আমাকে একদিনে কেউ দেয়নি। আমাকে সেই রেমুনারেশনের জায়গায় আসতে আমার প্রায় 24-25 বছর সময় লেগেছে। তো সেই 24-25 বছরের এক্সপিরিয়েন্সটার জন্য তো আমি সেই টাকাটা ডিমান্ড করছি বা চাইছি। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এমন নয় যে হিউজ এমন কিছু এমন সবাই পারবে, কিন্তু যদি সেই টাকাটাও না দেওয়া হয় বা তার একটা অদ্ভুত অ্যামাউন্ট বলা হয়, তখন তো মনে হয় যে তাহলে আমার এই 25 বছরের এক্সপিরিয়েন্সটা কিছু কাজে লাগবে। আমি যখন পারফর্ম করতে দাঁড়াবো ক্যামেরার সামনে, তখন তো আর আমি বলতে পারবো না যে ভাই তুমি আমায় কম টাকা দিচ্ছ বলে আমি আমার পারফরমেন্স কম করবো, সেটা তো সম্ভব নয়। তো সুতরাং সেই জায়গা থেকে এখন কাজ না পাওয়ার এটা আর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ খুব সিম্পল জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মেগা সিরিয়াল বা এই বিষয়টা যেটা হচ্ছে, সেটা একটা কন্টেন্ট, এবং যারা প্রডিউস করছে তারা সেই জায়গা থেকে অ্যাজ একটা সফটওয়্যার হিসেবে, প্রোডাক্ট হিসেবে বিষয়টাকে দেখছে। তারা দেখছে আমি এই প্রোডাক্টটা তৈরি করছি, এই প্রোডাক্ট থেকে আমি কতটা মুনাফা করব বা লাভ করব। তো মানে খুব সিম্পল হিসেবে, আমাকে সাপোজ আমায় যদি 10 টাকা দিয়ে 10 দিন ডাকতে হয়, তাহলে তার খরচা 100 টাকা। তার জায়গায় সে যদি 4 টাকা দিয়ে একটা লোক পায়, সে 6 টাকা করে 10 দিন মানে 60 টাকা সেভ করছে। তো সেই 60 টাকা তার প্রফিট। তো সেই 60 টাকা আমায় দেবে কেন, সে নিজে প্রফিট করবে। হ্যাঁ, তাতে জিনিসটা হয়তো বলতে গেলে সেই জায়গা থেকে তিনি কাজের জায়গায় কম্প্রোমাইজ করছেন, কারণ যে 4 টাকা নিয়ে কাজটা করছে তিনি হয়তো ভালো অভিনেতা। না না, সেটা কখনোই ভালো অভিনেতা হবে না। এই জায়গায় আমি পরিষ্কার বলছি, সেটাও তিনি হয়তো ভালো অভিনেতা, আমরা দেখেছি, আমি দেখেছি যে মানে আগে এখন সেই অভিনয়ের জায়গাটাও বোধহয় আর ম্যাটার করে। হ্যাঁ, মানে ওই কারণ সাপোজ মানে কথার কথা বলছি, যে চরিত্রটাতে শঙ্কর চক্রবর্তীর মতো একজন অভিনেতাকে প্রয়োজন, তো শঙ্কর চক্রবর্তীকে অভিনেতা হিসেবে নিতে গেলে তাকে তো একটা দাম দিতে হবে, তার রেমুনারেশন দিতে হবে, কিন্তু তার প্রাপ্যটা। কিন্তু শঙ্কর চক্রবর্তীকে সেই রেমুনারেশন না দিয়ে আমি যদি একজন XYZ অন্য কাউকে, হতে পারেন তিনি ভালো অভিনেতা, তাকে নেওয়া হয়, তিনি আর যাই হোক শঙ্কর চক্রবর্তীর মতো তো টেরিগরি দিতে পারবেন না।
শঙ্কর চক্রবর্তী সিনেমা শঙ্কর চক্রবর্তী হয়েছেন। আমি জাস্ট ফর এক্সাম্পল, শঙ্করদা আমার খুব কাছের মানুষ বা দারুণ অভিনেতা। শঙ্করদাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, তাই আমার এখানে নামটা মনে এলো, আমি মানে সেই এসে বললাম। শঙ্করদার মতো আরো অনেকে আছে। এবং আমার মনে হয় আমাদের জেনারেশনের এই মুহূর্তে যারা সেই ব্যাচের যারা আছেন, একজন দুজনকে বাদ দিয়ে ম্যাক্সিমামই এই জিনিসটা ফেস করছে। আমি একান্ত হ্যাঁ মানে কি বলতো, মানে ওই জায়গাটাই এখন ম্যাটার করে না প্রোডাকশন হাউস বা আমি জানি না চ্যানেলে কারা কাজ করেন তাদের কাছে, যে এর অভিনয়, ওর অভিনয় বা এক্সওয়াইজেডের অভিনয় কিন্তু অনেক তফাৎ থাকে। তুমি একটা কাস্টিং করার আগে তো তুমি একটা এক্সপিরিয়েন্স, যার বছরে এত বছর এক্সপিরিয়েন্স, সে যেভাবে কাজটা দেখবে, সে যেভাবে চরিত্রটা দেখবে, যে যেভাবে ডেলিভারি করবে, সেই জায়গায় তুমি একটা নতুন বা খুব কম এক্সপিরিয়েন্সের লোকজনকে যদি আনো, তার মতো তো অভিনয় ক্ষমতা তার নেই, এইটুকু তো আমি গ্যারেন্টি বলতে পারি। তার জন্য ডিরেক্টররা ফেস করেন, ডিরেক্টররা ফেস করেন, বলে ডায়লগ বলে দিচ্ছে, সে ডায়লগই বলছে, তারা স্ক্রিপ্ট পড়ে না। নতুন লোকজন আমি দেখেছি তারা স্ক্রিপ্ট পড়েন না, সেটা মুখস্থ করা সেই ক্ষমতাটাই নেই। আজকে একটা মানুষ যে কাজটা 24 বছর ধরে করছে, তার যা স্কিল, আর যে মানুষটা হয়তো 4 বছর এসছে, তার স্কিলের জায়গাটা তো এক হতে পারে না, কিছুটা তো তফাৎ থাকবে। তো আজকে 24 বছর ধরে যে কাজ করছে, সে যে রেমুনারেশনটা এক্সপেক্ট করে বা তাকে যে রেমুনারেশনটা দেওয়া উচিত, যে 4 বছর এসছে তাকে ডেফিনেটলি সেই রেমুনারেশন সে এক্সপেক্টও করবে না, তাকে দেওয়াও হবে না, অনেক কম। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাজটার জন্য তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, যারা তাদের অ্যাপয়েন্ট করছে, তাদের সেই কাজটা হয়ে যাচ্ছে, কাজটা উঠে যাচ্ছে কোনো রকমে। তো যার ফলে তারা দেখছে যে ঠিক আছে, কাজ উঠে যাচ্ছে। আমার মেগা সিরিয়ালে অভিনয় করার কোনো ব্যাপারই নয়, মানে কোনো খুব ইজি মেগা সিরিয়ালে অভিনয় বা সিরিজগুলোতে অভিনয় করা। কারণ তোমার আমি জানি না যে মানে নতুন মুখ, নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করার একটা প্রবণতা সবারই থাকে, সবসময়ই ছিল। আমরাও নতুন ছিলাম, এবং তখন আমরা যখন নতুন ছিলাম, তখন তো আমাদের প্রচুর টাকা দেওয়া হয়নি। আমরা না মানে আমার এইটা আমি মানে বলতে পারি যে আমাদের কোথাও একটা শেখার চেষ্টাটা ছিল, আমাদের শেখার চেষ্টা ছিল, বা ডিরেক্টরদের সেই ধৈর্যটাও ছিল যে একে আমি ওই টাইমটা বা ওই ধৈর্যটা দেখাবো যাতে এ সত্যি শিখে উঠতে পারে। এখন সময় কোথায়, এখন ওইটুকু টাইমের মধ্যে এত গাদা গাদা সিন ডিরেক্টর বলে দিচ্ছে, মানে একটা অদ্ভুত পরিস্থিতিতে শুটিং হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সেই হিসাবে যদি মনে করে যে একটা অ্যাওয়ার্ড উইনিং অভিনেতা অভিনেত্রী তৈরি হবে, তাহলে তো অসুবিধা আছে। তাহলে তো সবাই দেখতাম লাস্ট 5 বছর ধরে কেউ না কেউ একটা বিশাল জাতীয় পুরস্কার পেয়ে গেছে, মানে সুপারস্টার হয়ে। সেরকম তো কিছু হলো না, হলো কোথায়? কেউ তো পারলো না। একদমই, আমরা অনেক কিছু নিয়ে গল্প করছিলাম, তো শেষেও আমরা রাজনীতি হোক বা প্রেম, দাম্পত্য, সবটা নিয়ে একটা ভালো সময় এবং অনেক চাড্ডা দেওয়া হলো। তো শেষে কি বলবে তোমার দর্শকদের? যে একটা খুব ভালো বল, দাই বলে গেল শুরু থেকে, আর বলে গেল তুমি ক্যামেরা থাকলে আমি জ্যাকদা হয়ে যাই, মানে ওটা অভ্যেস ছোটবেলার। আমি জানি না, মানে আমি খুব ওয়ারিড রিগার্ডিং আওয়ার ইন্ডাস্ট্রি। আমি এইটা খুব অ্যালার্মিং একটা জায়গা আমরা আছি। কারণ আমি জানি না যারা সেই পজিশনে আছেন, এটা তাদের ভাবনা চিন্তা করার হাই টাইম। কারণ যেভাবে ইন্ডাস্ট্রি চলছে, তাতে খুব বেশি দিন ইন্ডাস্ট্রিকে কিছু পার্সেন্টেজ লোক কাজ করছে, একই মুখ নিয়ে কাজ করছে, একই অভিনয় ডেলিভারি করছে, সে মানে অনেক রকম চরিত্র পেলেও কিন্তু কোথাও মনোটোনাস লাগে। বাদ বাকি লোকেদের নিয়ে আমি কাজ করব না, এইটাতে তাহলে মানে তারা, আমার মনে হয় যে তারা ভরপা এক্সপেরিমেন্ট করতে আমাদের নিয়ে। অ্যাকচুয়ালি জিনিসটা যেটা হয়ে গেছে, এইটা কিন্তু ভীষণভাবে, এই যে লোকে আমরা মানে শুনি না যে লবি বা এই, সেটা কিন্তু ভীষণভাবে মানে লবি চলছে আছে। কারণ না হলে একই জায়গায় একই মুখ বারবার কি করে হয়, কি করে আসে? এবং একটা কোথাও একটা অদৃশ্য বলয়ে কাজ করে, যে বলয়ের ভেতরে আমরা ঢুকতে পারি সামনে। আর আমি সত্যি আমায় যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আমার সব থেকে খারাপ যেটা, সেটা হচ্ছে পিয়ার। আমি কারণ আমি 2000 তার জন্য আমাকে কি এক্সট্রা কি করতে এসেছি, তবে থেকে আমি তখন শুরু করেছিলাম। তখন আমাদের ছবি দিতে হতো, পোস্টকার্ড সাইজ ছবি দিয়ে আমাদের কাজ চাইতে হতো, স্টুডিওতে ছবি নিয়ে স্টুডিও ঘুরতাম। এবার সেখান থেকে যদি কেউ কাজ দিল, সেরকম ভাবে আমরা শুরু করেছিলাম। তারপরে যখন একটা বড় ব্রেক পেলাম,
তখন লোকে মনে করলো যে না এ ভালো কাজ করতে পারে, তারপর থেকে আমাকে কাজ দেওয়া শুরু করলো। এবং আমি সিরিয়াসলি বলছি, আমি কিন্তু একটা টাইম অবধি আমি কখনো মানে আমাকে আলাদা করে কাজ চাইতে যেতে হয়নি, আমার কাছে কাজ এসছে, আমি সেই হিসেবেই কাজ করেছি। হ্যাঁ ডেফিনেটলি এবার জিনিসটা সেটা হচ্ছে একজন কোনো ডিরেক্টরের সাথে আমি কাজ করতে চাই, তো তাকে আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করেছি বা বলেছি যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তোমার কোনো কাজ হলে আমায় বলো। তো আমি ওইটুকুই বলতে পারি, তার বেশি আমি বলতে পারি না। এবার এছাড়া যে কি উপায় আছে কাজ পাওয়ার, সেটা আমি সত্যি জানি না। তো মানে এইটা তো যারা কোনোদিন আমাদের হবে না যে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারকে বা পলিটিক্যাল লিডারকে ধরে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এইটা তো ডেফিনেটলি হবে না। না সেটা এইটা তো definitely এইখানে তো হবে না। আজকে মানে সেটা যদি বিগ প্লেয়ার হয়ে থাকে বাংলা ইন্ডাস্ট্রি, তাহলে বলবো খুব দুঃখজনক জায়গায় আমরা বিলং করি, আমরা খুব দুঃখজনক জায়গায় বিলং করি, এই ইন্ডাস্ট্রিটা খুব খারাপ জায়গায় যাচ্ছে। এইটা তো কোনোদিন হবে না যে আজকে একটা পলিটিক্যাল মানে ধরো কাজ নেই দুজনের, একটা পলিটিক্যাল কাউকে বা পলিটিক্সের লোকজন ধরে আমাকে স্টুডিও পাড়ায় কাজ পেতে হচ্ছে, এই তকমাটা যেন না লাগে। আমি ভীষণভাবে আমি আমার নিজের ক্রাফটের উপর বিশ্বাসী, এবং আমি জানি যে আমাকে যদি কোনো চরিত্র দেওয়া হয়, আমি সেই চরিত্রটাকে যেরকম ভাবে বলা হবে ভালো অভিনয় করতে পারি, লোকজন দেখতে ভালোবাসে সেটাই, এবং সেটা আমি আমার 100% দিয়ে করার চেষ্টা করব এবং সেটা সেইভাবে ডেলিভার করব। তো সেইটার উপর ভরসা করে যদি কেউ আমাকে কাজ দেন, আমি ডেফিনেটলি আমি কাজ করতে চাই, সবার সাথে কাজ করতে চাই, সব ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, কিন্তু সেইটার বাইরে আমার কাজ চাওয়ার বা কিভাবে কাজ পাওয়া যায় আমার কোনো আইডিয়া নেই। এটাই টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।